প্রশ্ন শুনে ব্রু কুঁচকে গেল আব্রুর। হতভম্ব গলায় বলল, কে শ্রাবণ? ইতি দাঁড়িয়ে ঠোঁট কামড়াচ্ছে। মনি বিরক্ত গলায় বলল, তুই এখন চিনতে পারছিস না? তলে তলে টেম্পু চালাও, আমরা বলে চিনি না। রুবেল একটু ঝুঁকে পড়ে, জিজ্ঞেস করলো, আব্রু, তোকে দেখে মনে হয় না তুই প্রেম ভালোবাসাও করতে পারিস? মিজু বলল, কি হলো বল, তোরা কি ওই নম্বরে ফোন করেছিলি? না, লোকটা করেছিল, তবে তিনি নিজের পরিচয় দিয়েছেন, আমরা তোর কাছ থেকে শুনতে চাই। আব্রু কিছুক্ষণ সময় নিল, জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি একটা সম্পর্কে আছি, তার সাথে আমার পরিচয় ফেসবুকে, তারপর ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসা। তুই কি ছেলেটির সাথে দেখা করেছিস? না, আমরা আগামী সপ্তাহে দেখা করার প্ল্যান করেছি। সে শুক্রবারে ঢাকা থেকে আসবে, তিনি দেখা করতে আসবেন। আমরা তোর সাথে যাব, সামনাসামনি দেখব ভাইয়াটা কেমন, রাজি কিনা বল। আব্রু চাপে পড়ে রাজি হয়ে গেল। আব্রু বলল, তোকেও স্যারকে আনতে হবে। ইতি হতভম্ব হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, কি স্যার? কিন্তু সে আমার বয়ফ্রেন্ড নয়, এখানে সবাই সিঙ্গেল, একমাত্র তুই সিঙ্গেল। এতগুলো মিঙ্গেলের সাথে তুই একা কি করবি? তাই তুই স্যারকে সঙ্গে নিয়ে তবেই আসবি। ইতি চমকে উঠল। রুবেল বলল, এতে ঘটনাটা স্যারকে বুঝিয়ে বলতে পারলে স্যার ঠিকই আসবেন। সদর দরজাটা খুললেন নাসিমা বেগম। ইতিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, আজ এত দেরি কেন? আমি আজ বন্ধুদের সাথে ফুচকা খেতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। আবার রাস্তার খাবার? আচ্ছা যাও, এখন ফ্রেশ হও। ঠিক আছে। ইতি রুমে এলো, স্নান করে ফ্রেশ হলো। খাওয়া দাওয়া শেষ করে সে অপেক্ষা করছে স্যারের আসার জন্য। একটু পর শাওন স্যার এলেন। ইতির মন খারাপ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ইতি প্রশ্নটা এড়িয়ে যায়, কিছু না বলে পড়তে লাগলো। 2 ঘন্টা পর শাওন চলে গেল। এভাবে 6 দিন কেটে গেল। ইতি স্যারকে এখনো কথাটা বলতে পারেনি। ইতির কথা শুনে স্যার কেমন রিয়েক্ট করবেন তা নিয়ে সে চিন্তিত। আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, যা বলা দরকার তা আজই বলতে হবে এবং স্যারকে রাজি করাতে হবে, নইলে যে যেতে পারবে না। ক্লাসে বসে ইতি এসব ভাবতে থাকে। হঠাৎ আব্রু বলল, আজ কিন্তু শেষ দিন। মুন্নি বলে, এত ভয় পাচ্ছিস কেন? রুবেলকে দেখ, সে আমাকে ভালোবাসত কিন্তু বলতে পারিনি। আমি বলেছি বলেই প্রেম হয়েছে। তুই সাহস করে বল, তোরও হবে। মিম কোথায়? মাঝে ফোড়ন কাটলো। সাবধানে ইতি, ওর কৌশল কান দিবি না। ভুলে যাবি না যে ওর কথা শুনে নাইমকে প্রপোজ করতে গিয়ে ছড় খেয়েছিলাম। নাইম হঠাৎ বলে উঠল, পরেও তো চুমুও দিছিলাম। মিম কপালে হাত রেখে বলল, চুমুর কথা সবাইকে বলতে হবে কেন? হে সরি। ইতি বলল, আমি আমার মতো করে স্যারকে ভুলবো, তোদের জ্ঞান দিতে হবে না। আর যদি দেখিস আমি আসিনি, তাহলে বুঝবি আমি স্যারকে বলতে পারিনি বা তিনি রাজি হননি। আব্রু বলল, স্যার রাজি হলে ফোন করে জানাবি। ছুটি শেষে রুবেল মুন্নির সঙ্গে বেড়াতে যায়। রাস্তার একপাশে বিশাল লেক, ওপাশে ফুলের বাগান, একটু সামনে ফুচকার স্টল। মুন্নি দাঁড়িয়ে আছে। রুবেল হাতে একটা বেলি ফুলের ছড়ি পরিয়ে দিল। মুন্নি বিস্মিত গলায় বলল, কখন আনছিস সেটা? অনেকক্ষণ হয়ে গেল। তুই এখনো আমাকে তুই করে বলিস? মুন্নি খুশি হয়ে বলল, তোকে তুমি বলে ডাকবো ভাবতেই কেমন হাসি পায়। সঙ্গে সঙ্গে রুবেলের চেহারা বদলে গেল। রুবেলের মুখ গম্ভীর। রুবেল একটা বাক্স মুন্নির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য গিফট, আমি বাড়ি গিয়ে খুলবে। ইতি রুমে পায়চারি করছে, স্থির হয়ে বসতে পারছে না। গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। শাওন এলো। সে প্রতিবারের মতো সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। শাওন চেয়ার টেনে বসলো। ইতির মুখটা খুব চিন্তিত দেখাচ্ছিল। শাওন জিজ্ঞেস করলো, ইতি আর ইউ ওকে? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। তুমি এভাবে ঘামছো কেন? গরম লাগছে। এসির পাওয়ার বাড়িয়ে দাও। ইতির সাথে শাওনের সম্পর্ক আগের চেয়ে সহজ হয়েছে। ইতি স্যারকে বলে, স্যার আমি আপনার থেকে অনেক বছর ছোট, আপনি আমাকে তুমি বলে ডাকবেন। সেদিন থেকে শাওন তাকে তুমি বলে সম্বোধন করে। আগের স্যাররা তাকে তুই বা তুমি বলে ডাকলেই তার ভালো লাগেনি, কিন্তু শাওনের মুখ থেকে তুমি সম্বোধন শুনতে সে নিজে মুখে ফুটে বলেছে। ইতি ঢোক গিলল, তারপর বলল, স্যার আপনাকে একটা অনুরোধ করতে পারি? কি অনুরোধ? আপনি কি কাল আমার সাথে বাইরে যাবেন? সারাদিন আমার আর আমার বন্ধুদের সাথে কাটাবেন? কথাটা শাওন বুঝতে পারেনি। ইতি হাঁপাচ্ছে, হা করে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলছে। শাওন বলল, কি হয়েছে?
আমার দম বন্ধ লাগছে। শাওন এক গ্লাস পানি তুলে ধরল ইতির দিকে। আস্তে খাও। ইতি হাত থেকে গ্লাসটা টেবিলে রাখলো। শাওন বলল, এবার হাত দিয়ে একটি নাসারন্ধ ধরে অন্যটি নিয়ে শ্বাস নাও, আর হাত পরিবর্তন করে বাম হাত নাক চেপে ধরে শ্বাস টানো। ইতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, একটু শান্ত। শাওন বলল, এখন বলো। ইতি কিছুক্ষণ পর উত্তর দিল, আজ কলেজে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলায় আমি ডেয়ার নেই, বন্ধুরা আমাকে ডেয়ার দিয়েছে। আমরা কাল ঘুরতে যাব, তো ওরা বলেছে আপনাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এটাই ডেয়ার। আমি যদি না পারি তাহলে আমার ঘুরতে যাওয়া হবে না, আর আপনি তো আমার সাথে যাবেন না, তাই আমার যাওয়া হবে না, আমি হেরে যাব। শাওন গম্ভীর ভঙ্গিতে বলল, কখন যাবে? আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না। মাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে, সন্ধ্যার আগে ফিরতে হবে। ইতির চোখ চকচক করে উঠল। শাওন স্যার বলে, আমি নিশ্চিত নই তোমরা কোথায় যাবে, আমি রেডি থাকবো। তুমি গাড়িতে তুলে নিও। স্যার ঠোঁটে হাসি ফুটিয়ে বলল। ইতি উত্তেজিত হয়ে উঠল। সে চেয়ার ছেড়ে হঠাৎ শাওনকে জড়িয়ে ধরল। শাওন হতবাক। ইতি তাৎক্ষণিক সরে গেল। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। শাওন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর চলে গেল। ইতির ভয় করছে শাওন কিছু না বলে চলে যাওয়ায়। রাতে প্ল্যান হয়ে গেল কে কি পরবে। মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি। ইতি ওর মায়ের একটা শাড়ি নিয়ে বসে আছে। ইউটিউবে অনেক ভিডিও দেখে শিখে নিল কিভাবে শাড়ি পরতে হয়। নাসিমা বেগম এসে শাড়ির কুচি আঁচল ঠিক করলেন। মেয়েকে শাড়িতে দেখে চোখ সরাতে পারছেন না। চোখের কোণ থেকে আঙ্গুলের ডগায় হালকা কাজল লাগিয়ে ইতির কানের পিছনে লাগান। তারপর বললেন, কারো নজর না লাগুক। ইতি গাড়ি থেকে নেমে গেল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। স্যারের বাড়ির দিকে যাওয়া সিফাগুলিতে গাড়ি ঢুকতে পারে না, এই কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ইতি স্যারকে ফোন দিল। তিনি বললেন তিনি রাস্তায় ছিলেন। ইতি মাটির দিকে তাকিয়ে আছে। শাওন বাম পাশে এসে দাঁড়ালো। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, শাড়ি? ইতি হাসলো, বলল, হ্যাঁ, ওরা সবাই শাড়ি পরবেন। ইতি লক্ষ্য করলো স্যার আর তার জামা কাপড় একই রঙের। শাওন ইতস্ত করে বলল, আমি বুঝিনি তুমি সাদা শাড়ি পরবে। ইতি চোখ নামিয়ে নিল। তারপর দুজনে গাড়িতে উঠল। রেস্তোরাঁর পুরো টেবিল বুক করে রেখেছে শ্রাবণ। সে তার প্রেমিকার বন্ধুদের ট্রিট দেবে। শ্রাবণ লক্ষ্য করলো কারোরই মেজাজ ভালো নেই, সবার মুখে একটা উদাসীনতা। শ্রাবণ জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনারা সবাই এইভাবে বসে আছেন কেন? মুনি বিরক্ত গলায় আব্রুর বোকামির কথা বলল। শ্রাবণ বলল, আব্রু, তোমার এটা করা উচিত হয়নি। দেখো সবাই আছে, কিন্তু তোমার অন্য বন্ধুটা নেই। আব্রু বলল, আমি ভেবেছিলাম এই উসিলায় হয়তো ইতি আর ওর স্যার কাছাকাছি আসবে, কিন্তু তোমার চিন্তা লাভ কম, ক্ষতি বেশি করেছে। সরি। রুবেল বলল, ইতি থাকলে মজা হতো। শ্রাবণ সবার পছন্দের খাবারের অর্ডার দিল। আব্রু এখনো বলেনি সে কি খাবে। শ্রাবণ নিচু গলায় বলল, ম্যাডাম কিছু বলবেন নাকি চুপ করেই থাকবেন? আমার ভালো লাগছে না। শ্রাবণ গেটের দিকে তাকিয়ে দেখে দুজন কাপল গেট দিয়ে ঢুকছে। ওদের সেম পোশাক দেখে শ্রাবণ ধরে নিল ওরা কাপল। শ্রাবণ বলল, ওই কাপলটাকে দেখো, একসাথে কত সুন্দর লাগছে। শ্রাবণের দৃষ্টি অনুসরণ করে তারা গেটের দিকে তাকিয়ে চমকে উঠল। মুন্নি বলল, ইতি, ছেলেটা কে সাথে? মিম বলল, নাইম ভারী গলায় বলল, এমন সুদর্শন ছেলে ও ভাড়া করেনি তো? রুবেল ধমক দিয়ে বলল, কি বাজে কথা, তিনি সম্ভবত ইতি স্যার। আব্রু শ্রাবণের উদ্দেশ্য বলল, ওরা কাপল না, ওটাই ইতি আর তার সাথে স্যার। ইতি টেবিলের কাছে এসে দাঁড়ালো। হাসি মুখে তাদের সঙ্গে স্যারের পরিচয় করিয়ে দিল। পরিচিত হয়ে খুশি হলো। আব্রু কর্কশ কণ্ঠে বলল, তুই আসবি, কাল আমাকে কল করিসনি কেন? ইতি হাসলো, বলল, সারপ্রাইজ দিব বলে। আমি যদি আগে ফোন করে বলতাম তাহলে এখন অবাক হতি না। আব্রু চোখ সরিয়ে শুরু করে বলল, তোকে পরে বুঝাবো। ওয়েটার খাবার দিয়ে টেবিল ভরে দিল। নাইম তার খাওয়া ভাত রেখে মিমকে খাইয়ে দিচ্ছে। রুবেলও তাই করলো। শ্রাবণ আব্রুর দিকে তাকিয়ে হাসছে। ইতি সামনের দিকে ঝুঁকে পড়ল। সে ফিসফিস করে বলল, স্যার। ও স্যার, কি? হ্যাঁ বলো। আমি কি আপনাকে খাওয়াবো? শাওন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। স্যার একটু না। কেন? ওরা তো দিচ্ছে, কারণ তারা কাপল। আমি তোমার শিক্ষক। এখন শিক্ষক নও, বোঝার চেষ্টা করো। তুমি যা বলছো তাই করলে তারা ভাববে আমাদের মধ্যে সম্পর্ক আছে।
কে কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। সামনে একটা দীর্ঘশ্বাস ফেলল। গ্রামের রাস্তা দিয়ে 3টি গাড়ি যাচ্ছে। এতে জানালা খুলে সবুজ ধান ক্ষেতের দিকে তাকালো। নন্দন পার্কে যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। গাড়ি ঘুরিয়ে একটা গ্রামের রাস্তায় ঢুকলো। শহরের লোকেরা খুব বেশি পার্ক ও রেস্তোরাঁয় যায়। তারা জানে না প্রকৃতি কত সুন্দর। প্রকৃতির নিদর্শন শুধু গ্রামেই পাওয়া যায়। শ্রাবণ গাড়ি ব্রেক করলো। তারপর একে একে 3টা গাড়ি থেকে মানুষ নামলায়। একাকী নির্জন পথে প্রিয়জনের হাত ধরে হাঁটতে শান্তি। কিছু দূর ওরা একে অপরের হাত ধরে জোড়ায় জোড়ায় এগিয়ে যাচ্ছে। ইতি ফেল দৃষ্টিতে সামনের দিকে তাকালো। শাওন 2 হাত প্যান্টের পকেটে রেখে সোজা হাঁটছে। ইতি শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, আহাম্মক, অনুভূতি বোঝে না। মৃদু হাওয়ায় ভেসে আসে কাঁচা ধানের মৃদু গন্ধ। ইতি খালি চোখে দেখে হাঁটতে লাগলো। হঠাৎ শাওন মৃদু গলায় নাম ধরে ডাকলো, ইতি ধীর পায়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ মাথা তুলে পাশের দিকে তাকিয়ে দেখলো সে নিরিবিলি রাস্তায় একা। আশেপাশে ছাড় নেই। বিনিস্ত মাঠ আর দূর দূরান্তে ছড়িয়ে থাকা বড় বড় গাছ। কাউকে না দেখে ইতি একটু ভয় পেয়ে গেল। শাড়ির কিছু তুলে সামনের দিকে এগিয়ে গেল। স্যার কোন দিকে না কোন তাকিয়ে সোজা পথে হাঁটছেন। ইতি একরকম দৌড়ে শাওনের কাছে গেল। তারপর জোরে আওয়াজ দিল। শান ব্রুকুটি করলো। সে পেছন ফিরে দেখলো সে ইতির থেকে অনেক দূর। শাওন তার চোখ নামিয়ে এলে অনিচ্ছাকৃতভাবে তার চোখ বরাবর ইতির দিকে চলে যায়। মনে হচ্ছে সে একটি চুম্বক, এমন লোহা চুম্বক দ্বারা লোহা টেনে নেওয়া হচ্ছে। ইতি হাঁপাচ্ছে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমাকে একা রেখে চলে আসলেন কি করে? আমার কোনো ক্ষতি হলে কি হতো? তুমি ধীর গতিতে হাঁটছিলে, তাই পিছনে পড়ে গেলে, আমি খেয়াল করিনি। শাওন গভীর চিন্তায় পড়ে গেল। ইতির ডাকেও সাড়া মেলেনি। ইতি এগিয়ে এলো। শাওনের হাত নেড়ে বলল, স্যার। স্তম্ভের মুখে শাওন বলল, হ্যাঁ কি হয়েছে? আমার হাত ধরে আছো কেন? ছেড়ে দাও, কেউ দেখবে। ইতি হাতটা আর একটু শক্ত করে ধরে বলল, ধরেছি, হাত ছাড়বো না। শাওন আর শক্তি ব্যবহার করে তার হাত ছাড়িয়ে নিল। 2জন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে দেখে 4জন মধ্যবয়সী লোক এগিয়ে এসে হঠাৎ জিজ্ঞেস করলো, বাড়ি কোথায়? এখানে কি করছো? বাড়ি থেকে পালিয়ে এসেছো? আমাদের এলাকায় আগে দেখিনি। জুয়ান মাইয়াকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? রাখার জায়গা না থাকলে আমাকে দাও। ইতি হতভম্ব হয়ে গেল। সে শাওনের পিছনে লুকিয়ে আড়াল হয়ে যায়। শাওন ধীর কণ্ঠে বলল, পথ থেকে সরে যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দেখ, এক তো পালিয়ে আসছোস, আবার জোরে কথা বলছোস। তোকে তো পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। ইতি সাহস করে বলল, আমরা পালিয়ে আসিনি, গ্রামে বেড়াতে আসছি, দয়া করে আমাদের যেতে দিন। দ্বিতীয় লোকটি হেসে উঠল। এক হাত দিয়ে ছুতে চাইল। ওকে টাচ করার সাহস করবেন না। শাওন চিৎকার করে উঠল, আমি ছোব, দৌড়ব, তুই কি করবি? তৃতীয় লোকটি হঠাৎ ইতির হাত চেপে দৌড়ল। ইতি চিৎকার করে উঠল। শাওন 2জনকে ধাক্কা মারল। রাস্তার পাশে একটি বাঁশে গুড়িয়েছে। হাত দিয়ে বাঁশ টেনে প্রথমে 2জন, পরে 4জনকে পিটিয়ে মাটিতে শুইয়ে দেয়। ইতি বলল, স্যার, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে ইতিকে বলল, বাঁশটা ফেলে দিন স্যার, আর মারলে ওরা মারা যাবে। যারা নারীদের অসম্মান করেন তাদের বাঁচার অধিকার নেই। স্যার, আমাদের দলের বাকিরা আসার আগে আমাদের চলে যাওয়া উচিত। আরও ঝামেলা হলে এখান থেকে সহজে বেরোতে পারবো না। শাওন বাসটা ফেলে দিল। তারপর ইতির হাত ধরে দক্ষিণের দিকে ধরে গেল। তাদের থেকে অনেক দূরে। 2জনেই হাঁপাচ্ছে। ইতি বলল, পানি। এখানে পানি কোথায় পাবো? আশেপাশে কোনো দোকান নেই। শাওন বুঝতে পারলো সে এখনও ইতির হাত ধরে আছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। একটু দূরে একটা মেলা চলছে, সেখান থেকে গানের আওয়াজ শোনা যাচ্ছে। চলো এগিয়ে যাই, ওখানে তোমার পানি পাবো। ইতি কখনো গ্রামের মেলায় আসেনি, এসব তার কাছে নতুন। অনেক দূরে দেখার পর পানি খাওয়া গেল। ইতির তৃষ্ণা নিবারণ করে 2জনে মেলায় ঢুকলো। ইতির বাচ্চারা খেলা পছন্দ করছে। সে শাওনকে বুদবুদ কিনে দিতে অনুরোধ করলো। শাওন তার জন্য একটা কিনেছে। ইতির এত খুশি হয়েছিল যেন সে আকাশের ছাদ পেয়েছে। কিছুক্ষণ পর সে বুদবুদ ফুঁকছে। শাওন মৃদু হেসে বিড়বিড় করে বলল, বাচ্চা মেয়ে। ইতি জোরে হেসে উঠল। কিছুক্ষণ পর তাদের দেখা মিলল। তারা মেলায় ঘুরে এখন বেরিয়েছে। রুবেল এগিয়ে এসে বলল, চল যাই, শীঘ্রই সন্ধ্যা হবে। ইতি 2টো পাখি ফেলে। সারাদিন পর বারান্দায় তাদের সামনে এসে দাঁড়ালে তারা খাঁচায় হইচই শুরু করে। মনে হয় পুরো একটা দিনের
সব অভিযোগে বক্তব্য। তাদের খাবার দেখলে সব কিছু দিয়েছেন নাসিমা বেগম। ইতি রুমে এসে ফোন হাতে নিল। মেসেঞ্জার গ্রুপে বেশ কয়েকজনের মেসেজ। তাদের মধ্যে মুন্নি বলল, তোর ফাঁসে স্যারকে দারুণ লাগছিল, যত তাড়াতাড়ি সম্ভব প্রপোজ কর। ভালোবাসা অনেক দিন খালি থাকলে অন্য পাখিরা দখল করতে চাইবে। রুবেল বলল, ও ঠিক বলেছে। ইতি বলল, সামনেই আমার জন্মদিন, সেদিন প্রপোজ করার কথা ভাবছি। শরীর ক্লান্ত বিছানায় শুয়ে ইতি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। দুদিন পর হঠাৎ নীরবতা ভেঙে গেল ফোনের রিংটোনে। শাওন তার মায়ের সাথে কথা বলছে। উনি জানায় তার শরীর আগের থেকে অনেক ভালো। ফোনের রিং শুনে শাওন মায়ের রুম থেকে উঠে নিজের রুমে চলে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো? সে কিছুক্ষণ থেমে বলল, স্যার আপনি কোথায়? আমি বাসায় আছি। কেন? আমার সাথে বাইরে যাবেন? এই সময়? তুমি কোথায়? আপনার বাড়ির ওই গুলির মাথায়। কি? তুমি এ সময়ে সেখানে দাঁড়িয়ে কি করছো? এলাকার সব ছেলে কি ভালো? তোমাকে একা দেখে কেউ এসে যদি বিরক্ত করে? আপনি আসুন। শাওনের পরনে ঢিলেঢালা টি শার্ট ও প্যান্ট। হাত দিয়ে কপালে চুল পিছনে ঠেলে দিল। ইতির সামনে দাঁড়িয়ে বলল, এই সময় এখানে আসছো কেন? আপনাকে দেখতে। গাড়িতে উঠুন। কোথায় যাব? আজ চৌরাস্তায় মেলা। গতবার যেতে পারিনি, শুনেছি মেলা সুন্দর, তাই আজ যাব। তাহলে তুমি আমাকে গাড়িতে উঠতে বলছো কেন? আমি একা কেন সব সুন্দর জিনিস দেখব? আমার সাথে আপনাকে দেখাবো। পাশে একটা মেয়ে আছে আর সে চুপচাপ হাসছে। ইতি ত্যক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। স্যার বলল, কিছু খাবে? না। ফুচকা? আপনি খাওয়াবেন? তাহলে খাবো। এক প্লেট জাল জাল ফুচকা আর এক প্লেট জাল ছাড়া ফুচকা দিতে বলল ইতি। ফুচকাওয়ালা ভুল করে ইতির প্লেটটা স্যারকে দিল আর স্যারের প্লেটটা ইতিকে। ইতি জানে ও স্যার জাল খেতে পারে না। শাওনের পরশা মুখ এক কামড়ে লাল হয়ে গেল। ইতি ঝাল। ইতি এক গ্লাস পানি এনে এগিয়ে দিল। 2 গ্লাস পানি পান করার পরও ফুস করেই কমেনি। পাশের দোকান থেকে একটা কাপ আইসক্রিম নিয়ে এলো ইতি। শাওন কিছুক্ষণ পর বলল, এত ঝাল ফুচকা খাও কি করে? জানো না বেশি ঝাল শরীরের ক্ষতি করে? ফুচকাওয়ালা ভুল করে মারাত্মক ঝাল দিয়েছে, এজন্য শাওন তাকে অনেক কথাই বলেছে। মেলার ফুটপাতের দোকানগুলো সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে। ইতি আর স্যার পাশাপাশি হাসছে। হঠাৎ ইতি একটা জুড়ির সামনে এসে থামলো। একজোড়া কানের দুল ওর খুব পছন্দ হয়েছে। স্যার সঙ্গে থাকে সে এই নিয়ে কোনো আগ্রহ দেখালো না। কিছুক্ষণ পর স্যার ইতিকে অপেক্ষা করতে বলে হঠাৎ চলে গেলেন। ফিরে এলে একটু পরে। রাত 8টা বাজে। বাড়ি ফেরার জন্য গাড়ির দিকে এগিয়ে গেল। ইতি গাড়ি থেকে নেমে গেল। গেট দিয়ে ঢুকতেই স্যার ডাকলেন, ইতি। হ্যাঁ স্যার, এদিকে এসো। ইতি খুশিতে এগিয়ে এলো। স্যারের মুখোমুখি দাঁড়ালো। শাওন বলল, তোমার হাতটা দাও। হাত? কেন? দাও বলছি। ইতি ডান হাতটা সোজা করলো। শাওন তার শার্টের পকেট থেকে কিছু একটা বের করে ইতির হাতের তালুতে রাখলো। ইতি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। শাওন বলল, রুমে গিয়ে দেখবে, এখন যাও। ইতি ডান দিকে মাথা নেড়ে বাড়িতে রুমে ঢুকে চলে গেল। বিছানায় বসে কাগজ খুলছে। উত্তেজনা বাড়ছে, হাত পা কেমন কাঁপছে। ইতি কাগজ খুলে দেখলো একটা ঝুমকো, কানের দুল, যেটা সে একটু আগে পছন্দ করেছিল। ইতি লজ্জা পেল। বিড় করে বলল, স্যার আমাকে লক্ষ্য করেছিল? সকাল 11টা, 21 ডিসেম্বর, একমাত্র মেয়ের জন্মদিন। প্রতি বছর বড় করে আয়োজন করে ইফাত শিকদার। এই বছর তিনি ব্যাপক আয়োজনে ঘর সাজিয়েছেন। সন্ধ্যায় পার্টি। ইতি ধীরে ধীরে রেডি হবেন। বাড়ি অতিথিতে ভরে গেছে। সবাই অপেক্ষা করছে ইতির কেক কাটার মুহূর্তে। হাতে ছুরি নিয়ে দরজার দিকে তাকিয়েছি ইতি। স্যার এখনো আসেনি, যে কারণে কেক কাটছে না। ও কত অনুরোধ করেছে, তবুও এখনো আসছে না কেন? ইফাত শিকদার ও নাসিমা বেগম দুজনেই তাকে আমন্ত্রণ করেছিল, তাহলে আসছে না কেন? মুন্নি বলল, স্যার বোধহয় আসবেন না, তুই কেক কাট। ইতি একবার চোখ মেলে মুন্নির মুখের দিকে তাকালো, তারপর ছুটে রুমে চলে গেল। 2 দিন কেটে গেল, স্যারের খোঁজ নেই, ফোন বন্ধ, পড়াতে আসছে না। ইতির মন ছটফট করছে। আব্দুল চাচাকে নিয়ে স্যারের বাড়ির গলির মাথায় আসলো। গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। সে শাওনের বাসা চিনে না, আশেপাশে মানুষকে
জিজ্ঞেস করে বাড়িটা দেখলো। কয়েকবার কলিং বেল বাজানোর পরও কোনো শব্দ নেই। উপর থেকে বাড়িওয়ালা আসলেন। তার কাছ থেকে জানা যায় স্যার আজ 2 দিন ধরে হাসপাতালে আছেন। তার মায়ের অপারেশন হয়েছে, হয়তো সে কারণেই ফোন বন্ধ। ইতি গাড়ির কাছে ফিরে এলো। পরদিন সকালে শাওন ফোন করলো। বাড়িতে আসার পর বাড়িওয়ালা তাকে ইতির কথা জানায়। ইতি ঘুম ছুটে গেলে উদ্বিগ্ন কণ্ঠে বলল, স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সরি, আমি তোমার কথা রাখতে পারিনি। মায়ের শরীরটা হঠাৎ এত খারাপ হয়ে গেল যে কিছুই বুঝতে পারলাম না। হাসপাতালে ছুটতে ছুটতে 3 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না। তোমাদের ফোন করে বলবো, আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। আর শুনলাম তুমি গতকাল বাসায় আসছিলে। অনেকদিন হলো আপনাকে দেখি না, দেখব, দেখা করব। ইতি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বেশ কয়েকবার শাড়ি পরার পর সে এখন শাড়ি পরতে পারদর্শী। শাড়ি পরলে মেয়েদের হালকা সাজতে হয়, হালকা সাজে খুব সুন্দর দেখায়। এটা হয়তো অনেকেই জানে না। ইতি চোখে কাজল দিল, তারপর কিছু শাড়ি পরে নিল। কপালে ছোট্ট একটা কালো ক্লিপ দিল। স্যারকে জায়গায় ঠিকানা পাঠিয়ে ইতি বাসা থেকে বের হলো। আজকাল যখন ইতি স্যারের সাথে দেখা করতে চায়, প্রথমে যে কথাটি মাথায় আসে তা হলো শাড়ি পরার। দক্ষিণা হাওয়ায় খোলা চুলগুলো চোখ মুখে উড়ে আসছে। এক হাতে চুল সরিয়ে ইতি সামনের দিকে তাকালো। শাওন তার দিকে এগিয়ে আসছে। কালো টি শার্ট পরা তাকে খুব সুন্দর লাগছে। ইতি অপলক চোখে তাকিয়ে এসে শাওন এসে তার সামনে দাঁড়ালো। ইতির ধ্যান ভেঙে গেল। শাওন মৃদু গলায় বলল, তুমি শাড়ি পরেছ? শাড়ি? আম্মু আমাকে পরার জন্য শাড়ি দিয়েছে। আচ্ছা, আমাকে আসতে বললে কেন? এই কয়দিন ঠিকমতো পড়েছে তো? হতভম্বে মুখে বলল ইতি, আমি এখানে পড়াশোনার কথা বলতে আসিনি। তাহলে কিসের জন্য আসছ? ইতি জোরে নিঃশ্বাস ফেলল। চারপাশে তাকিয়ে দেখল কোনো মানুষ নেই। ইতি হঠাৎ হাঁটু ঘেড়ে বসে শাওনের পা চেপে ধরল। শাওন অবাক হয়ে গেল। শাওন বিভ্রান্ত গলায় বলল, কি করছো? পা ছাড়ো। স্যার আমাকে বিয়ে করুন। বিশ্বাস করুন আমি আগের মতো নেই, বদলে গেছি শুধু আপনার জন্য। আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি বিয়েতে রাজি, চলুন বিয়ে করি। শাওন অবাক হয়ে তাকিয়ে আছে। ইতি হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, স্যার আই লাভ ইউ। শাওন হাসল, তারপর নরম গলায় বলল, আমিও তোমাকে ভালোবাসি ইতি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। ইতি উঠে দাঁড়ালো। হঠাৎ শাওনকে শক্ত করে জড়িয়ে ধরল। শাওন অকপটে বলল, ইতি আমি শ্বাস নিতে পারছি না। স্যার ইতি স্যারকে আরও শক্ত করে ধরে রাখলো। এই বয়ে ছেড়ে দিলে অদৃশ্য হয়ে যাবে। একটু এদিক ওদিক নড়াচড়া করতে করতে পড়ে গেল ইতি। ব্যথায় চিৎকার করে উঠল। সে চোখ খুলে দেখল সে তার ঘরের মেঝেতে পড়ে আছে। বালিশ জড়িয়ে ধরে বিরক্ত হয়ে গেল। তারপর মোবাইল টাইম চেক করলো। স্যার সকাল 6টায় ফোন করেছে, এখন 8টা বাজে। এই 2 ঘন্টার ঘুমের মধ্যে সে এমন স্বপ্ন দেখে ফেলেছে। হ্যাঁ 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 করে হেসে উঠল। ক্লাসের বন্ধুরা আমার স্বপ্ন শুনে হাসছে আর হাসছে। ওরা খুব মজা পাচ্ছে। রুবেল বলল, যেহেতু তুই আজ যে স্বপ্ন দেখছিস তাহলে সেটা সত্যি কর। তুই যেহেতু আজ স্যারের সাথে দেখা করতে যাচ্ছিস, মনের কথা খুলে বলিস। আর 3 দিন আগে তোর জন্মদিন চলে গেছে। আব্রু বলল। হাসপাতালে অন্য একজন ডাক্তার শাওনকে তার চেম্বারে একা ডাকলেন। তিনি সত্যতা তাকে বলবেন যে ডাক্তার তার মায়ের অপারেশন করেছিলেন। তিনি ভুল অপারেশন করে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন এবং পুলিশ তাকে খুঁজছে। তার ভুল চিকিৎসার এরই মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নেই। ডাক্তার শাওনকে তার মাকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন, নইলে বেশি দিন টিকবে না। শাওন 2 দিনে গ্রামের 3 বিঘা জমি বিক্রি করে টাকা জোগাড় করে মাকে মাদ্রাজে চিকিৎসার জন্য নিয়ে যাবে। সকালে বাসায় আসার পর সব গুছিয়ে নিয়েছে। রাতে মাকে হাসপাতাল থেকে ছাড়া হবে এবং এখান থেকে বিমানবন্দরে যাবে। তার আগে একবার ইতিয়া তার বাবার সাথে দেখা করবে। শাওন তার পরিকল্পনা কথা কাউকে বলেনি, সব নিজের কাছে গোপন রেখেছে। সময় হলে শুধু আকাশে উড়বে সন্ধ্যা 6টা বাজে। ইতি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ইতির সামনে বসে দারোয়ান মামান মেয়ে ফুলের মালা সাজিয়ে দিচ্ছে। যে সে ফুল শেষ করে ইতি চুল বাঁধবে। ইতি আজ একটু মেকআপ করেছে, যার জন্য তাকে খুব সুন্দর দেখাচ্ছে। গাড়িতে করে মেলায় এসেছে ইতি। শাওন ফোন করে বলে যে
তাকে নিয়ে যেতে হবে না, সে নিজেই আসবে। কিছু পুরুষ লোকের দৃষ্টি পছন্দ করে না ইতি। মেলা থেকে বের হয়ে ওভারব্রিজে উঠতে শুরু করে। একটু উপরে উঠলে এখান থেকে রাতের শহরটি আশ্চর্যজনক সুন্দর লাগছে। সুন্দর কাছে এসে কল করলো। ইতি বলল সে ব্রিজে আছে। শাওন ফোনটা পকেটে রেখে ব্রিজে উঠে এলো। স্যার আগের মতো ইতিকে দেখে হাসলো না, ছাপা গলায় বলল সুন্দর লাগছে। ইতি ল্যাম্পপোস্টের আলোয় শাওনকে দেখে হেসে বলল ধন্যবাদ স্যার। ইতি নিজেকে প্রস্তুত করলো, তারপর এক হাঁটু ঘেড়ে বসলো। শাওনের দিকে একগুচ্ছ গোলাপি ঘি দিয়ে বলল স্যার আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি। শাওন মূর্তির মতন দাঁড়িয়ে আছে, কোনো উত্তর নেই। ইতির মুখ ফ্যাকাশে হয়ে গেল। শাওন উল্টো ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কিছুদূর যাওয়ার পর হাত দিয়ে একটা সিএনজি থামিয়ে তাতে উঠে পড়ল। অতি অবিশ্বাসের চোখে তাকালো, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ইতি ফুটপাত থেকে নেমে রাস্তায় দৌড়ে গেল। হঠাৎ একটি ট্রাক এসে তাকে ধাক্কা মারল। ঘটনাটি অতি জলদি হলো। রাস্তা রক্তে ভিজে যাচ্ছে, লোকজন জড়ো হলো। আব্দুল মিয়া ছুটে এসে ভিড় ঠেলে ইতিকে দেখে চিৎকার করে বলে মামুনি। 2 মাস পর চোখ খুলল ইতির। সে হাসপাতালের বেডে শুয়ে আছে। নাসিমা বেগম মেয়ের পাশে বসে একা একা কথা বলছেন। তার বিশ্বাস ছিল ইতি তার কথা শুনে ইতিকে কোমা থেকে ফিরে আসতে দেখেননি। ইতি আস্তে করে বলল আম্মু। নাসিমা নার্সকে বললেন আমার মেয়ের জ্ঞান ফিরেছে। অতি লম্বা ডাক্তার জানান। ডাক্তার এলেন, ইতির চেক আপ করে বললেন তার প্রত্যাবর্তন সত্যি অপ্রত্যাশিত। এ ধরনের রোগী বছরের পর বছর শয্যাশায়ী থাকেন। কিছু মানুষের কপাল ভালো থাকলে সজ্ঞানে ফিরে পায়, আবার কেউ কেউ মৃত্যুর আগ পর্যন্ত এমনই থাকে। ইতি খুব ভাগ্যবান। ডাক্তার যাওয়ার আগে ইফাত শিকদারের সাথে অনেক কথা বলে ইতি শুনতে পায়নি। তার কদিন কথা বলা নিষেধ। এ সময় যতটা সম্ভব কথা কম বলা উচিত। 2 দিন পর ইতি জানতে পারলো তার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 মাস কমাইছিল। ইতি দুর্বল গলায় বলল আম্মু তোমার কথা বলার দরকার নেই মা, শুয়ে পড়ো। কয়েকদিনে ইতি মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। মেয়ের পাশে বসে আছে ইফাত শিকদার ও নাসিমা। নাসিমা নিজ হাতে ইতিকে খাওয়াচ্ছে। ইতি হঠাৎ জিজ্ঞেস করলো আম্মু আমাকে দেখতে কে কে এসেছিল? নাসিমা বললেন প্রায় সবাই এসেছে। ইতি আবার জিজ্ঞেস করলো আম্মু স্যার এসেছিল? কোন স্যার? নাসিমা বললেন। ইতি একটা ছোট আর ভারী নিঃশ্বাস ফেলে বলল শাওন স্যার এসেছিল। নাসিমা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল তোমার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন থেকে শাওনকে দেখিনি। ওই মাসের বেতন সংগ্রহ করতেও আসেনি শাওন। অদ্ভুত। তারপর তোমার বাবা ওকে কয়েকবার ফোন করেছিল, ওর ফোন বন্ধ। ইতি শাওনকে ভালোবাসে। ইতি নিজের মুখে এ কথা স্বীকার করেছে। এখন সে শাওনের বাড়িতে যেতে চায়। ইফাত শিকদার চিন্তায় পড়ে গেলেন ইতিকে উত্তেজিত দেখে। নার্স একটি ঘুমের ইঞ্জেকশন দিলে ইফাত নাসিমাকে ইতি ও শাওনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। নাসিমা মাথা নিচু করে বসে আছে। সন্দেহ করার মতো কিছু পড়েনি তার চোখে। ইফাত শাওনকে খুঁজতে 2 দিন সময় নিল। সে কোথাও নেই, যেন আকাশ গিয়ে খেয়েছে। ইতিকে হাসপাতাল থেকে রিলিজ দিল। সে একটু ফ্রেশ হয়ে নিল। তারপর আব্দুল চাচাকে নিয়ে শাওনের বাড়ির গলির মাথায় আসলো। বাড়িতে তালা ঝুলছে। বাড়িওয়ালা জানে 2.5 মাস আগে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় যাবে কিছু বলেও যায়নি। ইতি স্তব্ধ হয়ে গেল। পায়ে পায়ে হেঁটে বাড়ির কাছে এলো। ইতিকে দেখে মনে হচ্ছে সে গলা পর্যন্ত নেশা করেছে, ঠিকমতো হাঁটতে পারছে না, এক্ষুনি পড়ে যাবে। শাওনকে মাসখানেক সোজা করেছে, না পাওয়া গেল না। ইতি হঠাৎ ঘুমের মধ্যে স্যার বলে চিৎকার করে উঠল। ইফাত শিকদার মেয়ের গালে হাত রেখে বললেন মামুনি তুমি এভাবে আর কত নিজেকে কষ্ট দেবে? আব্বু স্যার, শাওন স্যার। সময় গেল, দিন গেল, বছর গেল। সময় কারোর জন্য থেমে থাকে না, মন শুধু একজন বিশেষ মানুষের জন্য থেমে যায়। ফুফাতো বোনের বিয়ে। ফুফি ফোন করে বলে যে সবার 1 সপ্তাহ আগে যেতে হবে। ইফাত শিকদার বিয়ের দিন যাবে বলেই ইতিকে আজ যেতে বলল। ইতির যেতে ইচ্ছে করে না। আজকাল কোথাও তার ভালো লাগে না। বাবা মায়ের কথা ভেবে 2 দিন আগে যাবেন বলে জানায়। হাসপাতালে রুগী দেখার সময় বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন 2টা বেজে গেছে। তাই বেশি কথা না বলে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেল। মায়া আপু কল দিয়েছিল কাল সকালেই গুলশান যেতে বলেছে। ইতি যাওয়ার পরেই তিনি ওকে সাথে নিয়ে কেনাকাটা করতে যাবেন। হাসপাতাল থেকে রাত 10টার দিকে বাসায় আসে ইতি। তারপর 3টি কাপড় গুছিয়ে একটি ব্যাগে রাখলো। সকালে বের হবে। 4 ঘন্টা যাত্রা শেষে ফুফির বাসা গুলশানে পৌঁছালো ইতি। একদিন বিশ্রাম নিয়ে মায়া আপু পরের দিন থেকে তাকে নিয়ে ঘুরতে শুরু করে।
যেখানে যাই ইতিকে সাথে নিয়ে। শপিং মলে আরও বিরক্ত বোধ করছে, কিছুই কিনছে না, শুধু দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে। ইতির পছন্দ অনুযায়ী বিয়ের পোশাক কেনা হয়েছে। বিয়ে বাড়িতে মানুষ মজা করছে, তাদের চিৎকারে ইতি রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি, মাথা ব্যথা দৌড়ল। ফুফু চা বানিয়ে নিয়ে এলো, এটা নাও। কি ফুফু, তোমার জন্য চা বানালাম। আমি বুঝি এখানে থাকতে তোমার কষ্ট হচ্ছে? ইতি কথা বলল না, চুপ করে রইল। মায়াপুর বিয়ে ও বিদেশ সব কিছুর মধ্যে সবার আগে ছিল ইতি। এখন রাত 1টা বাজে, কাল সকালে গাজীপুর ফিরবে। রাস্তায় প্রচুর জ্যাম, কোনাবাড়ি যেতে 5 ঘন্টা লাগতো। ইতি আব্দুল মিয়াকে গাড়ি থামাতে বলল, চাচা গাড়ি থামা। আব্দুল গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামনি? এক তরুণী রাস্তার পাশে বসে কাঁদছে। ইতি গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে গিয়ে বসলো, তার সাথে কথা বলল। মেয়েটি এক চাচার হাত ধরে এখানে আসছিল, ওই চাচা তাকে এখানে বসিয়ে গেল আর আসেননি। ইতি বুঝলে মেয়ে ধরার হাত থেকে রক্ষা পেয়েছে। ছোট হলেও তার বাড়ির ঠিকানা জানে। ইতি তার বাড়ির ঠিকানা জানতে চাইল। স্কুলের পোশাক পরা বোধ হয় স্কুল থেকে এনেছে। ইতি প্রথমে তাকে কিছু খেতে দিল, তারপর তার নাম পরিচয় জিজ্ঞেস করলো। ছোট্ট তরুণী বলল, আমার নাম আফরোজা ইতি। ইতি ভ্রুকুটি করলো, তারপর বলল, আমার নামই ইতি, তাহলে তো আমরা মিতা হলাম। আফরোজা ইতি জিজ্ঞেস করলো, আন্টি মিতা কি? যখন কারো নাম অন্যের সাথে মিলে যায় তারা মিতা হয়ে যায়, যার অর্থ বন্ধু। তুমি কি আমার বন্ধু? আব্দুল আফরোজা ইতির বাসার ঠিকানা গাড়ি থামায়। বাচ্চা মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল ইতি। দারোয়ান তাদের ভিতরে ঢুকতে দিল। বেল্ট টেপার পর একজন ভদ্রমহিলা দরজা খুললেন, অশ্রুসিক্ত হয়ে তাকিয়ে আছেন। আফরোজা ইতিকে দেখে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। দীর্ঘ 3 ঘন্টা ধরে তাকে খুঁজছেন তারা। ইতি বিস্তারিত জানালো। লুৎফর নাহর আন্তরিকতা দেখালো, খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলেন। ইতি কিছু খাবে না, মানা করে। ইতি চলে যেতে উদ্গ্রীব হলো। আফরোজা ইতি তাকে তার স্কুলে আসার দাবি জানায়। লুৎফর নাহারও তাকে আবার আসার আমন্ত্রণ জানান। ইতি কথা দিল সে আবার আসবে। চলে যাওয়ার পর লুৎফর নাহার মাথায় হাত রেখে হাই হাই করলেন। এত কথা বলল, কিন্তু মেয়েটির নাম জিজ্ঞেস করতে ভুলে গেল। আফরোজা ইতিকে জিজ্ঞেস করলে সে বলতে পারে না, সে ভুলে গেছে, শুধু মিতাটুকু মনে রাখছে। সপ্তাহ 2 পর লুৎফর নাহার ফোন করে বললেন, আজ ইতির জন্মদিন, আর সেই জন্মদিনে তার মিতাকে চায়। আমার নাতনি কিছুদিনের মধ্যে তোমার প্রতি খুব আসক্ত হয়ে পড়েছে মা, সারাদিন তোমার কথাই বলে। তুমি আজ আসবে কিন্তু মা। ইতি আজ ফ্রি, এজন্য সে যাবে বলে জানিয়ে দিল। মুন্নির সাথে কথা বলে জেনে নিল বাচ্চাদের কি পছন্দ, তারপর শপিং মল থেকে কিছু উপহার কিনল। ইতি আজকাল প্রায় শাড়ি পরে আছে, নাসিমার সাদা শাড়ি পরল। আফরোজা ইতির বাবা ফ্ল্যাট বেশ সুন্দর করে সাজিয়েছেন। লোকে ভরা ফ্ল্যাটে একদিকে আফরোজা ইতি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আসছো মিতা? আমি জানতাম তুমি আসবে। ইতি মৃদুস্বরে বলল, আমাকে তুমি ডাকছো, আমি আসবো না কেমন করে হয়? শুভ জন্মদিন। ইতির বাবা দূর থেকে দেখছিলেন। তিনি এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম। আপনি ইতির বিশেষ অতিথি, ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। লোকটার গলা শুনে ইতি থমকে গেল। এই কণ্ঠ তার খুব পরিচিত। তার শরীর কাঁপতে লাগলো। তারপর উঠে দাঁড়ালো। আফরোজা ইতির বাবার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল সে। ইতি ক্ষীণ স্বরে বলল, স্যার। ইতি হঠাৎ চলে গেলে ছোট্ট মেয়েটার মন খারাপ হবে ভেবে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে আসে ইতি। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে স্যার বিবাহিত এবং একটি মেয়ে আছে। বাসায় এসে দরজা বন্ধ করে ফুঁপিয়ে কেঁদে উঠল ইতি। সকাল সকাল জানালা দিয়ে হিমশীতল বাতাস আর মিটমিট করে মিষ্টি রোদ এলো। ইতি জানালার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বুকটা হালকা করে নেয়। আগের থেকে এখন একটু ভালো লাগছে। ডিসেম্বর 3টায় থাকা আফরোজার স্কুলে নিয়মিত ইতি যেত। হঠাৎ করে সে যাওয়া বন্ধ করে দিল। আজ দেখা করতে গেল মুন্নির ছেলে ও আব্রুর মেয়ের সঙ্গে। সারাটা সকাল বন্ধুদের সঙ্গে কাটিয়ে দুপুরের দিকে বাসায় ফিরে তারপর হাসপাতালে যাবে। মুন্নির ছেলে দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে। জোর করে আব্রুর মেয়ের কাছ থেকে খেলনা ছিনিয়ে নেয়।
তারপর মেয়েটি কাঁদে। কখনো কখনো দুটির খুব মিল হয়। ইতি তার পুরনো সময়সূচিতে ফিরে এলো, যার মধ্যে কোনো পিছুটান নেই। আফরোজা ইতি খাবার ঠিকমতো খাচ্ছে না, গোমরা মুখ নিচু করে বসে আছে। মুখে একটাই কথা, সে মিতার কাছে যাবে। অনেক বলা সত্ত্বেও শাওন তাকে খাওয়াতে পারেননি। লুৎফুন্নাহার বললেন, মেয়েটা খুব ভালো, হঠাৎ আসা বন্ধ হয়ে গেল কেন বুঝতে পারছি না। এখন স্কুলেও আসে না, 3 দিন কোনো খোঁজ নেই। তুই একবার আফরোজাকে নিয়ে মেয়েটার হাসপাতালে যা, খোঁজ নিয়ে আসবি, এবং আফরোজাও তার মিতার সাথে দেখা করে আসবে। শাওন রোগ গিলল। সে আবার ইতির সামনে দাঁড়াবে কি করে? মাথা কাজ করছে না। এ সময় লুৎফুন্নাহার বলেন, এই মেয়েকে আগে থেকে চিনিস? শাওন তাকালো, উত্তর দিল না। লুৎফুন্নাহার আবার বললেন, তোর মানিব্যাগে মেয়েটির ছবি আছে। আজ তোর মানিব্যাগে তার ছবি দেখলাম। এটা কি সেই মেয়ে যার জন্য কখনো বিয়ে করবি না বলে শপথ করেছিলি? শাওন চুপ করে আছে। থামলেন লুৎফুন্নাহার। তিনি বললেন, মেয়েটির নাম ইতি বলে আফরোজার নামও তুই ইতি রেখেছিস। আমি কি এটা দূরে নিতে পারি? হ্যাঁ মা, আমি তার থেকে দূরে থাকলেও আমার হৃদয় সবসময় তার সাথে ছিল। তাই আমি আফরোজা ইতির নাম রেখেছি, যাতে ইতি নামটি আমার ঠোঁটে থাকে। শাওন তাকালো, তারপর আবার বলল, হাসপাতালের নাম বলো, আফরোজাকে নিয়ে যাব। শাওন হাসপাতালে এসেছে, কোনো সিরিয়াল নম্বর নেই, এই কারণে তাকে চেম্বারে ঢুকতে দেওয়া হয়নি। দেখা করতে এসেছেন, তাই তাকে বিশ্রাম কক্ষে বসতে দেওয়া হলো। শাওন আর্জেন্ট দেখা করতে চেয়েছিল। নার্স বলল, ম্যাম একটু পর 30 মিনিট বিশ্রাম নেবেন, তখন কথা বলতে সুবিধা হবে। এখন তিনি রুগী দেখার জন্য সঠিক মতো সময় দিতে পারবেন না। কথা অনুযায়ী নার্স 30 মিনিট পরে শাওনকে ডাকলেন। আফরোজা চেম্বারে ঢুকে ইতির কাছে গেল। ইতি অবাক হয়েছে। শাওন ইতির ঠিক সামনে বসে আছে। আফরোজা গত 3 দিনের সব ঘটনা ইতিকে খুলে বলে এবং তাকে অনেক মিস করে। হাসপাতালের বুয়া এসে চা নাস্তা দিল। ইতির দিকে তাকিয়ে হঠাৎ শাওন বলল, ইতি। ওর কণ্ঠে এত আকুলতা ছিল। ইতি মুখ তুলে তাকালো, তারপর বলল, আমাকে ডাকছেন? আমার সাথে কথা বলবে না? কিছু বলার বাকি নেই। তুমি নিশ্চয়ই বিয়ে করেছ। স্বামী কি করেন? বিয়ে হয়নি। কেন? যাকে ভালোবাসি তাকে পাইনি। ইতির প্রতিটা কথাই স্পষ্ট। শাওন চুপ করে রইল। আফরোজাকে নিয়ে বাসায় ফিরল শাওন। আফরোজা দাদি দাদি বলে লুৎফুন্নাহারের কাছে গেল। গলা জড়িয়ে ধরে বলল, দাদি, আমি মিতার সাথে দেখা করেছি। আচ্ছা, তুমি এখন রুমে যাও। তুই কি তাকে সব কথা বলছিস? না, আমি কিছু বলতে পারিনি। আমি তাকে অসম্ভব কষ্ট দিয়েছি মা তার এই অভিমান কখনো ভাঙবে না। আফরোজা তার মিতাকে খুব ভালোবাসে। লুৎফুন্নাহার নাতনিকে নিয়ে একটি পরিকল্পনা করেন। রাতে খাবার টেবিলে 3 জন একসাথে বসে গরম গরম রুটি পরিবেশন করছেন কাজের মেয়ে। আফরোজা বলল, আব্বু। হ্যাঁ বলো। আব্বু, আম্মু লাগবে। হঠাৎ শাওনের কাশি শুরু হলো। কি লাগবে? সবারই আম্মু আছে, আমার নেই। আমিও আম্মুকে চাই। আমার মিতাকে নিয়ে এসো। শাওন শুকনা গলা পরিষ্কার করে বলল, ইতি, কি কথা বলছো? আমি আম্মু চাই। শাওন দমকে কথা বলছে দেখে লুৎফুন্নাহার বললেন, তুই বাচ্চা মেয়েকে দমকাচ্ছিস কেন? এছাড়া আর কত বছর একা থাকবি? তোরও একটা ভবিষ্যৎ আছে, তোকেও বিয়ে করে সংসার করতে হবে। তুমি বুঝো না মা, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। শাওন টেবিল ছেড়ে চলে গেল। লুৎফুন্নাহার বললেন, তুমি চিন্তা করো না বুবু, তোমার জন্য আম্মু নিয়ে এসে তোমার দাদি শান্ত হবে। লুৎফুন্নাহার রুমে এলেন। ঘড়িতে সময়ের দিকে তাকিয়ে 10টা বাজার অপেক্ষা করছেন। রাত 10টার দিকে ইতিকে কল দেন। মিনিট 5 কথা বলার পর একটা লোকের নাম বলল, যেখানে কাল আসতে অনুরোধ করল। ইতি আসবে। কুয়াশাচ্ছন্ন সকাল। গ্রামে এখন হালকা শীত। ধান শিশিরে ভেজা। লুৎফুন্নাহার ইতির সাথে টঙের দোকানে বসলো। অনেকক্ষণ পর লুৎফুন্নাহার বললেন, ইতিমা, তোমাকে এখানে আসতে বলেছি কারণ আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ আন্টি, বলুন। লুৎফুন্নাহার বললেন, আমার শাওন খুব ছাপা স্বভাবের, কখনো মুখ ফুটে কিছু চায়নি। আমার 2টি সন্তান, প্রথমটি একটি কন্যা, সে আর নেই এই পৃথিবীতে, বেঁচে নেই। শাওন তার চেয়ে 4 বছরের ছোট ছিল। সে তার বড় বোনকে ভালোবাসত। সে হঠাৎ তার বিয়ের রাতে পালিয়ে যায়। আমার স্বামী তার অনুপস্থিতির কারণে ব্রেন স্ট্রিম মারা গেছে।
এরপর আর আমরা ওই মেয়ের সাথে যোগাযোগ করিনি। ধীরে ধীরে আমিও অসুস্থ হতে লাগলাম। গ্রামের ক্ষেত ফার্ম স্বামীর পেনশনের টাকায় সংসার চলত। শাওন ভালো ছাত্র ছিল, তাই শহরের একটি কলেজে চান্স পায়। আমরা গ্রাম থেকে শহরে আসি। লেখাপড়ার পাশাপাশি ছেলেটি টিউশনি করে স্নাতক শেষ করেছে। দুর্ভাগ্যবশত একা মা হওয়ার কারণে আমি এখানেই অবদান রাখতে পারিনি। এমনকি স্নাতক শেষ করার পরে চাকরি পাওয়াটাই ছিল বিদ্রুপের বিষয়। তারপরও সে কয়েকটা টিউশনি করেছে। ততক্ষণে আমি প্রায় মরি অবস্থা। জানি না কত রাত সে আমার সাথে হাসপাতালে ছিল, যদিও কখনো বিরক্ত হয়নি। তার কোনো বন্ধু ছিল না, তাই সে প্রতিদিনের ঘটনা আমার সাথে গল্প করে বলতো। হঠাৎ রাস্তায় একটি মেয়ের সাথে দেখা এবং তারপর তাকে টিউটর করা সব বলেছে। সেদিন মেয়েটির জন্মদিন ছিল। শাওন খুশিতে প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল। আমাকে নিয়ে হাসপাতালে ছুটে গেল ডাক্তারকে পরে পুলিশ ভুল অপারেশনের জন্য গ্রেপ্তার করছিল এবং ততক্ষণে আমরা মাদ্রাজে পৌঁছে যাই। মাদ্রাজে কয়েক মাস চিকিৎসা করেছিলাম। আমি যখন সুস্থ হয়ে ফিরে আসবো তখন সেখানে আমার মেয়েকে দেখি। আমার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, অপারেশন হবে। আমাকে ও শাওনকে দেখে সে অনেক কেঁদেছিল, বলে, আল্লাহ আমাকে এত কষ্ট দিয়েছেন, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার নাক ডুবিয়েছি, আমাকে ক্ষমা করে দিও। শিলা শাওনকে বলল, ভাই আমার মেয়েকে দেখিস। তার স্বামী তাকে হাসপাতালে রেখে যায় আর ফিরে আসেনি। আমার ছোট নাতনি আফরোজা হাসপাতালের বারান্দায় এক শ্রমিকের কোলে ঘুমাচ্ছিল। ওর তখন 2 বছর। শাওন তাকে প্রথম কোলে নিল। অপারেশন শেষ হলে খবর এলো আমার মেয়ে চলে গেছে। 2 দিন পর থানা থেকে ফোন আসে, শিলার স্বামীর মাদ্রাজে একটি ছোট কোম্পানি ছিল, তিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। এরপর 2 মাস আমরা শোকে ছিলাম। আফরোজাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিল শাওন। তারপর ওর শেষ নাম রাখলো ইতি। আফরোজা জানে না শাওন তার বাবা নয়, তার মামা। কয়েক বছরে শাওন আফরোজার বাবার ছোট ব্যবসাটাকে বড় করেছে। আমি তাকে প্রায় বিয়ের কথা বলেছি, কিন্তু সে বিয়ে করবে না, কারণ সেই মেয়েটিকে খুব খারাপভাবে আঘাত করেছিল। মাদ্রাজ যাওয়ার 2 সপ্তাহ পরে শাওন মেয়েটির এক বন্ধুকে ফোন করেছিল। সে মেয়েটির ভয়াবহ দুর্ঘটনার কথা বলে এবং জানায় মেয়েটি 2 সপ্তাহ ধরে কোমায় রয়েছে। সে ছেলেটি শাওনের উপর দোষ দেয়নি, কিন্তু শাওন জানতো এখানে সব দোষ তার। শাওন পুরোপুরি ভেঙে পড়েছিল এবং আমাকে এমন অবস্থায় ছেড়ে আসতেও পারেনি। লুৎফুন্নাহর হাত দিয়ে চোখের পানি মুছে আবার বললেন, আমার ছেলে মেয়েটিকে তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু আফসোস সে তা জানে না। তার সম্পর্কের সব জেনেও আমি তার নাম বা চোখে কখনোই দেখিনি। শাওনের মানিব্যাগে মেয়েটির একটি ছবি আছে। আমি গতকাল মেয়েটির ছবিটা দেখেছি। সে তুমি। ইতির চোখ থেকে 1 ফোঁটা জল পড়লো, তারপর 2 ফোঁটা, তারপর আরও অনেক। লুৎফুন্নাহর হঠাৎ ইতির হাত ধরে বললেন, তুমি আমার ছেলেকে বিয়ে করো মা, তার অগোছালো জীবন নিখুঁতভাবে গুছিয়ে দাও। শাওন যে তোমাকে ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। সন্ধ্যা 6টা বাজে। ইতি ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শাওন এলো। ইতিকে দেখে সে একটু অবাক হলো। শাওন বলল, ইতি শাওনের দিকে তাকালো না, সূক্ষ্ম গলায় বলল, বলুন স্যার। আমি আর তোমার স্যার নই, চিরদিন থাকবেন। শাওন কথা খুঁজল, বলল, প্রতিদিন এখানে আসো? হ্যাঁ, পুরানো স্মৃতি আলিঙ্গনে আবদ্ধ করি। ব্যথা করে না? সব কষ্ট একে একে সুখের কাছে বিলিয়ে দিতে হয়। হাইওয়ে রোড হরহামাশেই বাজছে, বাতাস ঠান্ডা। ইতি গম্ভীর ভঙ্গিতে সামনের দিকে তাকায়। সে একবারও শাওনের দিকে তাকায় নেই। হঠাৎ কণ্ঠ তুলল ইতি, স্যার। বলো। আমাকে বিয়ে করবেন? কি? চমকে উঠল শাওন। ইতি ঘুরে দাঁড়ালো, শাওনের দিকে তাকিয়ে বলল, চলুন বিয়ে করি। এটা সম্ভব না ইতি, আমার একটা মেয়ে আছে। আপনার বলে কিছু নেই স্যার, এখন থেকে আপনাকে যা আছে সবই আমার। আফরোজা আমারও। শাওন 2 আঙ্গুল দিয়ে নাকের মাঝখানে রাখলো, চোখ বন্ধ করে ভাবছে। ইতি হঠাৎ তাকে জড়িয়ে ধরল। হতভম্ব হয়ে গেল শাওন। 1 সপ্তাহ পর খুব দুমদাম করে বিয়ে করলো ইতি আর শাওন। আফরোজা ছুটে এসে শাওন আর ইতির মাঝখানে বসে খুশি মনে বলল, আজ আব্বু আর আম্মুকে একসাথে পেলাম। আজ থেকে আমি আমার আব্বু আম্মুর কাছে থাকব। লুৎফুন্নাহার রুমে এলেন। আফরোজাকে বললেন, আজ না বুবু, আরেকদিন থাকবে। আজ তুমি দাদির বিছানায় যাও। দাদি আজ নয় কেন? লুৎফুন্নাহারের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আফরোজা। তিনি এখন এই ছোট মেয়েকে কি করে বোঝাবেন আজ কেন নয়?
লুৎফুন্নাহার আফরোজাকে প্রলুব্ধ করে রুম থেকে নিয়ে যায়। ইতি বিছানা থেকে নামলো, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। প্রতিটি মেয়ের স্বপ্ন একদিন বউ হওয়া। শাওন এগিয়ে গেল, পিছন থেকে ইতিকে জড়িয়ে ধরে বলল, কি দেখছো? আমাকে। খুব ভোরে ঘুম থেকে উঠল ইতি। লুৎফুন্নাহারকে রান্নায় সাহায্য করছে সে। আফরোজা এগিয়ে এলো, ইতির হাত ধরে টেনে নিয়ে বলল, আমি খাবো। ইতি আফরোজাকে পরোটা মাংসের ঝোল মাখিয়ে খাওয়াচ্ছে। হঠাৎ শাওন ডেকে উঠল, ইতি। আফরোজা বলল, জি আব্বু। ইতি বলল, হ্যাঁ। দুই হাতে দুটি শার্ট নিয়ে শাওন অবাক হয়ে তাকিয়েছে। লুৎফুন্নাহার হাসতে হাসতে চেয়ার টেনে বসলেন, তারপর হাসি মুখে বললেন, কাকে ডাক দিচ্ছ বাবা? শাওন ঠোঁট চেপে বলল, কাউকে না। ইতি কিছুক্ষণ পর রুমে এলো। শাওন আজ যে পোশাকটি পরবে তা বেছে দিল। গম্ভীর ভাব নিয়ে এগিয়ে এলো শাওন, পিছন থেকে ইতিকে জড়িয়ে ধরে ওর কানের কাছে ঠোঁটটাকে ফিসফিস করে বলল, ভালোবাসি বউ। 6 মাস পর শাওন অফিস থেকে বাসায় এসেছে। শাওনের মুখে মিষ্টি গুজে দেন লুৎফুন্নাহার। শাওন কথা বলতে পারছে না। আফরোজা বলল, তাড়াতাড়ি খাও আব্বু, তারপর আমার মিষ্টিটাও খেতে হবে। শাওন মিষ্টিটা শেষ করে জিজ্ঞেস করল, আজ এত মিষ্টি কেন? লুৎফুন্নাহার শাওনের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি বাবা হতে যাচ্ছ, আমি দাদি। আফরোজা বলল, আর আমি বড় আপু। শাওনের চোখ বড় হয়ে গেল। জিজ্ঞাসা করলো, ইতি কোথায়? আব্বু, আম্মু ঘরে। শাওন রুমে এলো, ইতিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল, তারপর হঠাৎ কোলে তুলে নিল। শাওন প্রফুল্লভাবে বলল, আমি আজ ভীষণ খুশি এবং তুমি আমাকে এই সুখ দিয়েছ। ইতি লজ্জায় লাল হয়ে গেল। সে শাওনের বুকে মুখ লুকিয়ে দুর্বল গলায় বলল, আপনাকে একটা কথা বলবো? একটা বা যত খুশি বলো, আমি সব শুনবো। ইতি শাওনের গলা জড়িয়ে ধরে ঠোঁট কানের লতিতে স্পর্শ করে ফিসফিস করে বলল, স্যার আই লাভ ইউ। শাওন ইতিকে বিছানায় বসিয়ে দিল, তারপর তার পেটে হাত রেখে আস্তে করে বলল, ভালোবাসি আমিও। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।